অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের মধ্যে দ্বন্দ্ব কিছুতেই কাটছে না, কারণ শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপের পরেও দ্বন্দ্ব এখনও চলছে। বিরোধীরা সরব হয়েছে যে তৃণমূলের অন্দরে এই কোন্দল শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর নয়, যে পুরে যাবেন সেই পুরে, অর্থাৎ গোটা রাজ্যেই এই কোন্দল চলছে। আর এই জায়গাতেই প্রশ্ন উঠে গেছে, শুধুমাত্র কি তৃণমূলে, বিজেপির অন্দরেও কি কোন্দল চলছে না? এমন প্রশ্ন অনেকে তুলছেন, কারণ অনুপম হাজরা বিগত কয়েক মাস ধরে লাগাতার বঙ্গ বিজেপিকে আক্রমণ করে চলেছেন। গতকাল একটি পোস্ট করেন ফেসবুকে, সেখান থেকে এই প্রশ্ন আরও জোরালো হয়েছে। আর এরই মাঝে বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে কেন্দ্র করে একটি পোস্টার ছড়িয়েছে, যেখানে তাকে জনগণ বিরোধী বলে আখ্যা দেওয়া হয়েছে। কারা দিল এই পোস্টার, তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গতকাল যখন এই পোস্টার পড়ছে সৌমিত্র খাঁর বিরুদ্ধে, সেই পোস্টারের পাশাপাশি আরও একটা পোস্টারকে কেন্দ্র করে রহস্য তৈরি হয়েছে। কলকাতা থেকে জেলা, বাংলায় বিকল্প রাজনীতি, কারা দিল পোস্টার, কি উদ্দেশ্যে, তা নিয়েও চর্চা চলছে। এ নিয়ে আজকের আনন্দ সকাল। আমাদের সঙ্গে যারা রয়েছেন পরিচয় করিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন শতরূপা, রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল, সুব্রত দত্ত, চন্দন ঘোষ চৌধুরী এবং রয়েছেন সমীর চট্টোপাধ্যায়। একেবারে বছরের প্রথম দিনে রাজনৈতিক তরজায় কিন্তু সরগরম, একের পর এক পোস্টার পড়ছে এবং বিকল্প রাজনীতি, সেই নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু তার আগে নতুন বছর শুরু হয়ে গেলেও কিন্তু তৃণমূলে দ্বন্দ্ব মিটছে না। দলের শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ করতে চেয়েছে, কিন্তু তারপরেও সাংসদ এবং বিধায়কের দ্বন্দ্ব মিটছে না। ফের অর্জুন সিংকে নিশানা করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। বিতর্কে জড়িয়ে গিয়েছেন বীজপুরের শাসক বিধায়কও। নতুন বছরে এই দ্বন্দ্ব কোন দিকে মোড় নেবে, তার দিকে আমরা অপেক্ষা করছি এবং অবশ্যই রাজনৈতিক মহলে কিন্তু এই নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। হলুদ ফাইলে সেই প্রমাণও বার করেছি 40/2022 এর কোন তথ্য আমার কাছে আছে, পুলিশ কমিশনারকে দেব, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব। সোমনাথ মানে কি সিট, তাহলে সিটকে কি বান মারা যায় না সিটের মাথায় জল ঢালা যায়? তো তাকে সিটের মাথায় জল ঢালতে হবে আগামী দিনে। এই ইস্যুতে কে কি বলছে ডোন্ট কেয়ার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার হলুদ ফাইলে বিভিন্ন এই ধরনের খুন যেগুলো বিগত দিনে হয়েছে 2019 এবং 2019ই শুধু নয়, বিকাশ বোসের মার্ডারের পর থেকে যত খুন হয়েছে, সেই একটা একটা খুনের আমি কাগজ জোগাড় করছি। 3 দিন আগে গ্রেফতার হয়েছে 3 ব্যক্তি নওপাড়া থানায়, তৃণমূল কংগ্রেসের এক কর্মী খুন করার চক্রান্ত। মানে একদিকে পাণ্ডবের কথা বলছে আর একদিকে কৌরবের কথা বলছে, আমি সেই কুমোর কথা বলছি। 2024 আসছে, সেই কোন ডালে গিয়ে বসবে আর কোন ডালে গিয়ে আসবে, একবার পাণ্ডবের কথা বলছে, একবার কৌরবের বলছে, সেটা কিন্তু আমাদের সকল যারা মামাটি মানুষের সৈনিক আছে সেই নজরটা কিন্তু আপনারা রাখবেন। এখানে মমতা ব্যানার্জি কোথায় ভোট হয়, মমতা ব্যানার্জি আশীর্বাদ দিলেই সে রাস্তায় থাকবে, আর যার উপরে আশীর্বাদ থাকবে না সে বেরাস্তা হয়ে যাবে। আমাকে যেদিন থেকে দল বারণ করেছে, বিশেষ করে আমার রাজ্য সভাপতি, রাজ্যসভা সাংসদ সুব্রত বক্সি মহাশয় আমাকে বারণ করেছে। এই ইস্যুতে কে কি বলছে ডোন্ট কেয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের মধ্যে কি কারণে হঠাৎ করে বিগত কয়েক মাসে এই দ্বন্দ্বের জায়গা তৈরি হলো। তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের পর থেকে ব্যারাকপুরের সাংসদ এবং জগদ্দলের বিধায়কের মধ্যে টানাপোড়েন তুঙ্গে উঠেছে। নিত্যদিন একে অপরকে নিশানা করতে কোনো কসুর করছেন না এই দুই নেতা। এই পরিস্থিতিতে শনিবার নৈহাটিতে যুযুধান দুই নেতাকে নিয়ে বৈঠক ডেকেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এমনকি নৈহাটি যাওয়ার পথে অর্জুন সিংকে নিজের গাড়িতেও তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু সূত্রে খবর, নৈহাটি পুরসভায় পার্থ ভৌমিকের ঘরে ঘণ্টাখানেক ধরে বসে থাকলেও আসেননি সোমনাথ শ্যাম। প্রশ্ন উঠছে, কেন সোমনাথ শ্যাম এলেন না? আমাকে যদি মানে ছোট্ট একটা সত্যনারায়ণ ভগবানের পুজোতেও ডাকা হয়, আমি চেষ্টা করি সেখানে পৌঁছাবার, তাহলে সেই জন্যে আমাকে এরকম কোনো আমার কাছে নির্দেশ বা কোনো মেসেজ ছিল না যে আমাকে ওখানে যেতে হবে, নাহলে আমি অবশ্যই। উনি নৈহাটি উৎসবে আমন্ত্রিত ছিলেন, সেখানে অ্যাজ আ গেস্ট উনি এসেছিলেন। তার আগে উনি নৈহাটি পৌরসভায় এসেছিলেন অন্য কোনো ব্যাপারে। রাজ্য সভাপতি গেছে, দুটো এমএলএ বুড়া আঙুল দেখিয়ে দিয়েছে, সোমনাথ শ্যাম আর সুবোধ অধিকারী। ওকে বসিয়ে রেখে ভাইপোর বাড়ি থেকে 1.5 ঘন্টা পরে গেছে পার্থ ভৌমিক। সুব্রত বক্সির যদি ন্যূনতম মান সম্মান থাকে, নয় এদের তাড়াবে, নয় রাজ্য সভাপতি থেকে পদ থাকবে। অন্তর্দ্বন্দ্বের ক্যান্সারে তৃণমূল দল আক্রান্ত।
আর সেই ক্যান্সারে কোনো অ্যান্সার নেই। অতএব তৃণমূল দল ধীরে ধীরে টার্মিনাল স্টেজে চলেছে। এটা দেখছেন ব্যারাকপুর, কেন সব পুরেই পাবেন আপনি। ওপরে দিদির সঙ্গে খোকাবাবুর যেমন লেগেছে, নিচেও তার প্রতিফলন ঘটবে। রাজ্য সভাপতি সুব্রত বক্সী উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু বৈঠকই হয়নি। আর তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি বলছেন রাজ্য সভাপতির ওপরই দায়িত্ব রয়েছে। দেখুন কি বলেছেন তিনি। আমি তো তখন জানতাম না যে আরাক্ষ সেখানে আসছে না। আমি যেহেতু মাননীয় রাজ্য সভাপতি যাচ্ছেন, তিনি উদ্যোগ নিয়েছেন, তার মানে সফল হবে সেই বিশ্বাস নিয়ে বলেছিলাম। গোটা বিষয়টা আমাদের শ্রদ্ধেয় রাজ্য সভাপতি দেখছেন। আমরা আশা করি এটা অদূর ভবিষ্যতে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আমি সমিতাকে দিয়ে শুরু করবো। সমিতা, 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসও দ্বন্দ্ব তো মিটছে না। পরিস্থিতি এরকম জায়গায় পৌঁছে যাচ্ছে যে সুব্রত বক্সী তিনি বৈঠক ডাকছেন, সেই বৈঠকে সোমনাথ শ্যাম তিনি উপস্থিতই হচ্ছেন না। দেখুন, এটা এত কাদা ছোঁড়াছুড়ি না হলেই ভালো। সামনে 2024-এর লোকসভা ভোট, দলের মধ্যে ভারসাম্য ঠিকভাবে রাখার জন্য কমিটি গঠন করা হয়েছে, কোর কমিটি আপনারা জানেন। স্বাভাবিকভাবে সুব্রত বক্সী রাজ্য সভাপতি হিসেবে তাকে দায়িত্বও দেওয়া হয়েছে। আমার মনে হয় দুই নেতারই এরকম সামনে বিবৃতি না দেওয়াই ভালো। কেন এটা তো ঠিক 2019 সালে লোকসভাতে বিজেপির ওখানে অর্জুন সিংয়ের দাপট ছিল। প্রায় 70 থেকে 80টা পার্টি অফিস দখল করে নিয়েছিল বিজেপি, এবং 1,500-এর মতন মানুষ ঘরছাড়া হয়েছিল। এটা তো অস্বীকার করে লাভ নেই। কিন্তু তার মনে এখন চেঞ্জ এসছে, রাজনীতি সম্ভাবনাশীল, তিনি তার গণতান্ত্রিক ভাবনায় আবার তৃণমূলে এসছেন, তার নতুন জায়গায় ফিরে এসছেন। এবার উচিত দলকে স্ট্রং রাখতে গেলে তৃণমূল কংগ্রেস হচ্ছে মানুষের দল, মানুষের জন্যে কাজ করে যারা, তাদের নেতাদের এখানে মানে যেখানে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে ফাউন্ডার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের, যার সংগ্রাম লড়াই ফসল হচ্ছে যে কিন্তু এটাই প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, তার ছবিটাই শেষ কথা, দলের প্রত্যেকটা নেতা তাই বলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে উত্তর 24 পরগনায় গিয়ে স্পষ্ট বললেন যে আমি কোনো প্রকারের ঝগড়া অ্যালাউ করব না। এক একজনকে কেউ কোটা বলে মনে করে, তার মানে দলনেত্রী বলছেন, তারপরেও জিনিসটা কেউ মানছে না। আমি আবারও বলছি, পরিবার বড় হলে দ্বন্দ্ব থাকবেই, কিন্তু দ্বন্দ্বকে ক্রমশ কমিয়ে আনতে হবে আলোচনার মধ্যে দিয়ে। কারণ দলের নাম দলনেত্রী নির্দেশ দিচ্ছেন, তারপরেও দ্বন্দ্ব চলছে। হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি তৃণমূলের দলের মধ্যে কি হচ্ছে সেটা নিয়ে বিজেপির বিশেষ কোনো মন্তব্য নেই। কিন্তু এটা পুরো পশ্চিমবঙ্গের লোক দেখতে পাচ্ছে যে শাসক দল এবং শাসক দলের যিনি একমাত্র পোস্ট, বাকি তো সব ল্যাম্পপোস্ট বলে আমরা মানি, তার কথাই শাসক দলের লোকজন মানতে চাইছেন। একজন বিধায়ক, আরেকজন এমপি, সাংসদ। তো সেইখানে রাজ্য সভাপতি মানে ওদের রাজ্য সভাপতি গিয়েও সামাল দিতে পারছে না। ওখানে আবার আরেকজনকে বিশাল বড় নেতা, সে বলছে সোমনাথের মাথায় জল না ঢাললে কিছু হবে না। তা এখন কে যে কি করছে এটা বোঝা খুব মুশকিল। ওদের দলে যে কোন্দল চলছে, এবং সমীরদা বললেন যে কাদা ছড়াছড়ি না করায় মঙ্গল। কাদা ছড়াছড়ি বাইরের লোক করছে না, করতে হয় না, ওরা নিজেরাই নিজেদের মধ্যে এমন বিজেপি নিয়ে এখানে তো কথা হচ্ছে না, দেখিয়ে দিয়েছে নেতাদের বিজেপি নিয়ে তো কথা হচ্ছে না, ছবিতে লাথি মারা থেকে শুরু করে পোস্টার পড়ানো, বিজেপি নিয়ে এখানে কথা হচ্ছে। বিরোধীরা কতটা নিতে পারবে? আমি একটু চন্দনদার কাছে আসছি। চন্দনদা, অধীর চৌধুরী বলছেন যে তৃণমূল দলটা একেবারে টার্মিনাল স্টেজে চলে গিয়েছে, অন্তর্দ্বন্দ্বের ক্যান্সার চলছে। কংগ্রেস তারা বিরোধী দল হিসেবে এই তৃণমূলের দ্বন্দ্বের কোনো ডিভিডেন্ড নিতে পারবে? নিজেদের ঘরকে আদৌ গোছাতে পারবে তারা? দেখুন, নিজেদের ঘর গোছাবার প্রশ্নটা স্বতন্ত্র প্রশ্ন। আর আমাদের মতো ওপেন ডেমোক্রেটিক পার্টি, যেখানে সকলেই আসেন, সকলে জয়েন করেন, তার নিজের ইচ্ছে মতো চলেও যেতে পারেন, প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা কমিটমেন্ট। হাজার হাজার কংগ্রেস কর্মী আজও কংগ্রেস করছেন, ডেসপাইট অফ দি ফ্যাক্ট এখানে তৃণমূল কংগ্রেসের একটা বড় চাঙ্ক কংগ্রেসের নামে ভাগ হয়ে যাওয়ার পরেও তার কমিটমেন্ট নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। কিন্তু তুমি যদি এই অর্জুন সিংয়ের বা সোমনাথ শ্যামের প্রশ্নটা আনো সামনে, তাহলে প্রথম প্রশ্নটাই হচ্ছে অর্জুন সিং কে? আমি জানি না সমীরবাবু, শতরূপা এরা কি বলতে চাইছেন। অর্জুন সিংয়ের আইডেন্টিটি ক্রাইসিস আছে নাকি? অর্জুন সিং এই মুহূর্তে দাঁড়িয়ে তো বিজেপির এমপি। আমার মূল প্রশ্নটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে বিজেপি একটা শক্তি, এবং সেই শক্তিটা মিলেমিশে এক, এটাই তো প্রমাণ হচ্ছে অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম। আজকে সুব্রত বক্সী কে? রাজ্য সভাপতি তৃণমূলের, তাকে যেতে হচ্ছে মেন্ড আপ করতে। কার জন্য? সুব্রত বক্সীর ক্ষমতা আছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আছে, সরাসরি বলছি, অর্জুন সিংকে পদত্যাগ করে তৃণমূলী করার। বিজেপির এমপি এবং তার সাথে তৃণমূলের একজন এমএলএ,
এই দুজনের কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টে যা ঘটার তাই ঘটছে। অদিতা সঠিকভাবে বলেছেন, ক্যান্সার তো এটা কি বলে, কোনো প্রিন্সিপাল নেই, কোনো রাজনৈতিক চরিত্র নেই। এরা ওখানে শুধুমাত্র নিজেদের গুটি সাজাবার জন্য, নিজেদের ওখানে একটা ব্যাপক রকম সন্ত্রাস করে, যেটা অর্জুন সিংয়ের ধর্মে আছে, সোমনাথ শ্যামের ধর্মে আছে, ওই অঞ্চলটাতে, ওই জগদ্দল থেকে ব্যারাকপুর, ওই বেলটা পশ্চিমবাংলার সব থেকে মনে হয় সন্ত্রাসবাদী অঞ্চল, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা। তাই বলি ওখানে ক্যান্সারটা সঠিকভাবে কাছে আসবো, তবে তার আগে আমি সুব্রতদার কাছে জানতে চাইবো। সুব্রতদা, কিছুক্ষণ আগে সবিরদা বললেন যে পরিবার বড় হয়ে গেছে, এমনকি তৃণমূলের নেতা নেত্রীরা গত কয়েকদিন ধরে বলছেন যে পরিবার বড় হলে পরে এই ধরনের ছোটখাটো সমস্যা হয়ে থাকে। কিন্তু কোন পরিবারের কথা বলছেন? ও ব্যানার্জি পরিবারের কথা বলছে, যারা কপর্দক শূন্য ছিল 32টা বাড়ি হয়েছে, ওটা নিয়ে আমার কোনো উৎসাহ নেই। আমার কথা হচ্ছে, ধরুন এই যে নানা রকম কথা হচ্ছে, রাজ্য সভাপতি গেলেন, বিধায়ক আসলেন না, এই যে যা আমরা দেখতে পাচ্ছি, এর শুরুয়াত কে করেছেন? রাজীব বন্দ্যোপাধ্যায় দুবাইয়ে টাকা আছে, বন সহায়কে দুর্নীতি করেছে, কে বলেছিলেন? কে বলেছিলেন যে অর্জুন সিং ক্রিমিনালদের মাস্টার মাইন্ড? কে বলেছিলেন? তো সেই লোকগুলোকে গলায় মালা দিয়ে তৃণমূল কংগ্রেস এবং কয়লা ভাইপো তারা নিয়েছে। এখন নিলে পরে যা হয় তাই, সে ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ফলে আমাদের কথা হচ্ছে খুবই পরিষ্কার, পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে দুটো দরজা খোলা আছে। এই চোররা, এই রাহাজানি করে যারা, যখন নিজেদের স্বার্থে তৃণমূলের ঘরে যাবে, কখনো নিজেদের স্বার্থে বিজেপির ঘরে যাবে, গিয়ে এই খারাপ কাজকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে, যেটা পশ্চিমবাংলার মানুষ বড় দেখছে। বলতে যেটা সৌমেন তুমি বলার চেষ্টা করছো, না আমি কিছু বলার চেষ্টা করছি, আমি যেটা বলছি, 2011 সালের তৃণমূলের যে ক্ষমতায় আসা, তারপরে 2016 সাল এবং 2021 সালের রেকর্ড ভোটে জেতা বিধানসভায়, স্বাভাবিকভাবে প্রতি মুহূর্তে মানুষ এখন তৃণমূল ছাড়া আর অন্য কাউকে বিকল্প খুঁজে পাচ্ছে না। তৃণমূল মানেই হচ্ছে মানুষের পাশে, মানুষের সঙ্গে থেকে কাজ করার কথা যারা বলেন এবং করেও দেখাচ্ছেন। তৃণমূল মানে উন্নয়ন, তৃণমূল মানে এগিয়ে যাওয়া, তৃণমূল মানে কিন্তু যখন দলের মধ্যে থেকে সোমনাথ শ্যাম গতকালও বলছেন যে অর্জুন সিং দলের মধ্যে থেকে দল ভাঙানোর চেষ্টা করছেন, একের পর এক এভাবে যখন পরস্পর বিরোধী মন্তব্য উঠে আসছে, সেটা তো দলকেও এফেক্ট করছে মহানন্দাদি, কিন্তু দল তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। হ্যাঁ, সবাইকে আগে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সেটা হচ্ছে যে প্রথমত ভারতবর্ষের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের রাজনীতির পটচিত্র বদলে যাচ্ছে সময়ের সঙ্গে। কীরকম বদলাচ্ছে সেটা মানুষ দেখতে পাচ্ছে, এবং রাজনীতির সঙ্গে নীতিহীনতাটা জুড়ে যাচ্ছে, এবং জনস্বার্থ, যেটা সমস্ত রাজনৈতিক দলেরই মূল কথা, জনকল্যাণ, সেটার থেকে ব্যক্তি স্বার্থ বড় হয়ে উঠছে, এবং ব্যক্তি স্বার্থ যখনই জনস্বার্থকে ছাপিয়ে যাবে তখনই কিন্তু এই ব্যাপারগুলো চলে আসতে বাধ্য। এবং রাজনীতিটা আমরা দীর্ঘদিন ধরেই দেখছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বটেই, একটা শুধুমাত্র অর্থ রোজগারের পেশা হয়ে দাঁড়াচ্ছে। এটা কিন্তু হওয়া বাঞ্ছনীয় নয়, গণতন্ত্রের এটা অত্যন্ত অবক্ষয় বলে মনে করছি। এবং নতুন বছরে আমরা চাইবো যে একটা নতুন রাজনৈতিক মতাদর্শ চলে আসুক, এবং এই যে বিভেদটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু নতুন নয়, এটা আমরা বহুদিন থেকে বহু জায়গায় দেখেছি। কাজেই এখন দলের হাইকমান্ড, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে সেটা হ্যান্ডেল করবেন, সেটা হচ্ছে বড় প্রশ্ন। আমি এই জায়গা থেকে ভিন্ন হবে। এই জায়গা থেকে আমি সমীরদাকে দ্রুত একটা প্রশ্ন করবো যে দেখুন, অর্জুন সিং বলছেন যে সুব্রত বক্সির নির্দেশে আমি তার নাম আনবো না, আমি কোনো মন্তব্য করব না, কিন্তু সোমনাথ শ্যাম লাগাতার বলে চলেছেন, কিসের জোরে? আমি তো আবারও বলছি, এইখানে কোথাও একটা ভুল বোঝাবুঝি বা কোথাও একটা গ্যাপ তৈরি হচ্ছে, এটা দলের শীর্ষ নেতাকে নিতে হবে। পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের সেবা করার জন্য, নিজেকে সেবা করা নয়, যেটা মহানন্দাদি এক্ষুনি বলার চেষ্টা করছেন, কি জনস্বার্থে কাজ করা। তো স্বাভাবিকভাবে কোথাও ভুল বুঝাবুঝি বা কোনো যদি একটা গ্যাপ থাকে, সেটা দলের মধ্যে থেকেই মিটিয়ে নিতে হবে। তৃণমূল দল গণতান্ত্রিক দল, এখানে তার নিজের কথা অনেকেই তার বলতে পারেন এবং তার কষ্ট থাকলেও সে জানাতে পারে, কিন্তু একটা শৃঙ্খলিতভাবে না চললে মানুষের কাছে বার্তা ভুল যাবে। বার্তা কি পৌঁছচ্ছে সেদিকে তো অবশ্যই আমাদের নজর রয়েছে, কিন্তু যে দ্বন্দ্বের কথা আমরা বলছিলাম সেটা যে শুধু তৃণমূলে রয়েছে তা নয়। কেন্দ্রীয় সম্পাদকের সদ্য পদ খুঁড়িয়ে হারিয়েছেন অনুপম হাজরা, তিনি একের পর এক পর দলের বিরুদ্ধে মন্তব্য করে গিয়েছেন, এবং বছরের শেষ দিনেও তার ব্যতিক্রম হলো না। তিনি বলছেন যে তিনি গতকাল পোস্ট করেছেন, অন্যের বাড়িতে চোর দেখলেই গলা ফাটিয়ে এমন জোরে চিৎকার করুন যাতে লোকজন ধারণাও না করতে
ভাবতে পারে যে আপনি নিজের বাড়িতেও বেশ কিছু চোর পুষে রেখেছেন। এটাই প্রথমবার নয়, এর আগে একাধিকবার গত কয়েক মাস ধরে অনুপম হাজরা এরকম একের পর এক মন্তব্য করেছেন দলের বিরুদ্ধে। একটার পর একটা ঘটনা যেরকম ভাবে আমি অভিজ্ঞতা করেছি 2023-এর শেষের দিকে, আমার মনে হলো যে আমার উপলব্ধিটা একটু প্রকাশ করি। আমি তো বরাবরই চোরমুক্ত বিজেপির জন্য গলা ফাটিয়েছি বা চোরমুক্ত বিজেপির ডাক দিয়েছি, ফলে মানে সেটার কথা মাথায় রেখে আমার এই উপলব্ধি হওয়াটা কি স্বাভাবিক নয়? কারণ আমি গত 3-4 মাসে রাজনৈতিকভাবে যা অভিজ্ঞতা করেছি তাতে আমার মনে হয় যে এই ফেসবুক পোস্টটা নিয়ে কারোর কোনো মানে কোশ্চেন বা কোনো প্রশ্ন থাকারই কথা নেই, এটা সহজেই অনুমেয়। ও যা লিখেছে সেটা শুভেন্দু অধিকারীকে মনে করে লিখেছে, কারণ শুভেন্দু নিজে চোর, অন্যর দিকে তাকিয়ে চোর চোর বলে চেঁচায়, তো সেটাই শুধু মানে অ্যাড ওইটা লিখতে ভুলে গেছিল। উনি যেটা বলেছেন সেটা মানুষ শুনেছে, মানুষ দেখেছে, দলও দেখেছে, সেটা নিয়ে দল বিবেচনা করবে। এ নিয়ে কিছু বলার থাকলে আমাদের দলের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলবেন। শুধু গতকালই নয়, মাসখানেক ধরে বঙ্গ বিজেপির একাংশের বিরুদ্ধে এভাবে লাগাতার গোলাবর্ষণ করছেন অনুপম হাজরা। তিনি রাজ্য সভাপতিকে আক্রমণ করেছেন, বঙ্গ বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন, এমনকি প্রার্থী তালিকা নিয়েও অভিযোগ করেছেন। ঠিক কি কি অভিযোগ করেছিলেন অনুপম হাজরা এতদিন ধরে, রাখবো আপনাদের সামনে। আমার রাজ্য সভাপতিকে পরামর্শ, আপনি নিজের এরিয়াতে কনস্টিটিউয়েন্সিতে একটু মন দিন, পরের বারে জিততে পারবেন কিনা সেটা দেখুন। আমি নিজেও রাজ্য বিজেপির দ্বারা বঞ্চিত। এর আগে বহুবার হয়েছে, অজস্রবার হয়েছে যে উচ্চতর নেতৃত্ব এসছেন অথচ আমার সেখানে নেমন্তন্ন নেই বা আমার জন্য কোনো চেয়ারও রাখা হয় না। রাজ্য কমিটির সুপারিশ অনুযায়ী হয়তো কেন্দ্র থেকে যে প্রার্থী তালিকা আসবে, ক্রস চেকের কথা কিছু বলবেন? হ্যাঁ, অবভিয়াসলি ক্রস চেকের কথা বলবো, কারণ রাজ্য থেকে যে লিস্ট যাবে আমি নিশ্চিত যে সব তাদের স্থাপকদেরকে টিকিট দেওয়ার চেষ্টা করা হবে। সেই জন্য আমার সবসময় চেষ্টা থাকবে যে যে জেলায় যাচ্ছি সেই জেলায় গিয়ে স্বচ্ছ ভাবমূর্তিওয়ালা, ডেডিকেটেড, কমিটেড পুরনো বিজেপি এবং যারা বিজেপির জন্য আপ্রাণ লড়াই করে গেছেন সেসব মানুষদেরকে যাতে টিকিট পায় সেই চেষ্টা আমার থাকবে। অবশ্যই শতরূপাদির কাছে আসবো। শতরূপাদি, অমিত শাহ তিনি আসছেন, জেপি নাড্ডা আসছেন, 35টা আসনে লক্ষ্যমাত্রা বেঁধে দিচ্ছেন, দুর্নীতির বিরুদ্ধে বারবার করে সরব হতে বলছেন, আর অনুপম হাজরা তিনি এইসব কথা বলছেন। পারবেন লক্ষ্যমাত্রা পূরণ করতে লোকসভা ভোটে? অনুপম হাজরা কোনো ফ্যাক্টর নয়। অনুপম হাজরা সেই তৃণমূল থেকে আগত ছিলেন, তাকে সসম্মানে জেপি নাড্ডাজি মনে করেছিলেন যে কেন্দ্রীয় সম্পাদক, ন্যাশনাল সেক্রেটারি করা যায়। সে তার মর্যাদা দিতে পারেনি, বহুবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল। এবার ওয়ার্নিং দেবার পরেও তাকে যখন ভার্বাল ওয়ার্নিং দেওয়া হয়েছিল, তারপরে তার সিকিউরিটি সরানো হলো, তারপরেও সে শুধরলো না, তারপর সে ন্যাশনাল সেক্রেটারি পোস্টটাই হারালো। ন্যাশনাল সেক্রেটারি পোস্ট নিয়ে তো তার এত অহংকার ছিল, সে অহংকারের জায়গাটা আমার পার্টির ডিসিপ্লিন একদম উপরে ফেলে দিয়েছে। এখনও যদি সে বাজে বকতে চায় বকে যাবে। কিন্তু আমি আরেকটা জিনিস আমি অনেকক্ষণ ধরে হাত তুলেছিলাম, চন্দনদা খুব একটা পয়েন্ট আউট করলো যে অর্জুন সিং এখনও অবধি বিজেপি এমপি, যেমন মুকুল রায় এখনও বিজেপি এমএলএ, কিন্তু এরা আদৌ যে অনেক দিন আগে মানে যে নামটা রেখে দিয়েছে, বিজেপি থেকে তৃণমূল থেকে বিজেপি এসছিল এবং যথাস্থানে ফেরত চলে গেছে। এই যে সিমট্রমটা, এটাকে আমি বলি বাতাপি সিনড্রোম। বাতাপি ওষুধ ছিল যে ঋষিদের পেট ফুঁড়ে বেরিয়ে আসতো, এটার পুরো একটা গল্প আছে, আমি আজকে তোমরা একটা টাইম দিতে, আমাকে এত টাইম নেই। কিন্তু এই যে তারা আমাদের মনে হয় মানে আমাদের অর্গানাইজেশনের ভেতরে গিয়ে অর্গানাইজেশনটা নষ্ট করে সিম্পলি অন তৃণমূল ইনস্ট্রাকশনস। এবার এক এক করে তাদের আমরা এখান থেকে বের করছি, বাকি যে কজন আছে। শতরূপাদি এটাই ইঙ্গিত করছেন যে অনুপম হাজরা তৃণমূল ইনস্ট্রাকশনে চলছেন। কিন্তু কিছুদিন আগে বলেছিলেন হিমালয়ে যাবেন, তারপর এসে ডিসিশন নেবেন। বিজেপির অনেকেই তো তৃণমূল করা মানুষই আছেন, সেটা যদি বলতে হয় আমি সেই দিকে যাব না। অনুপম হাজরা অত্যন্ত বাস্তব কথার দিকে এগোচ্ছে, কারণ বিজেপিতে যে ওয়াশিং মেশিন আছে ইডি, সিবিআই, আইটি থেকে শুরু করে, সেটা অনুপম হাজরা ইঙ্গিত। এবং গীতা পাঠ হলো যে লক্ষ্যকণ্ঠে, সেখানে নাকি টাকা নিয়ে টিকিট বলেছে, খবর কাগজে যা দেখেছি। আপনি মাথায় রাখবেন শতরূপাদি, আপনি 2014-তে 2টো লোকসভা সিট ছিল, 2019-এ 2 থেকে 18 হয়েছেন। আপনারা জানেন না 2024-এ কোন দিকে গ্রাফটা নামতে যাচ্ছে, সেটা অনুপম হাজরা পরিষ্কার করে বলেছে। 3-4টের বেশি সিট পাবেন। পাল্টা আক্রমণ চলছে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, কিসের জন্য? স্বরাষ্ট্রমন্ত্রী
আমরা মনে করি বাংলার মানুষ মানুষ সেটা পেয়ে গেছে, চুপে গেছে। আপনাদের জন্য নিশ্চিন্তে থাকুন, পশ্চিমবঙ্গে ঢুকতে পারবে না। 35টা তো দূরের কথা, 5টা হয় কিনা মানুষ বলবে সবিতা, তখন আপনি আর আমি এখানে বসে থাকবো, রেজাল্টের আলোচনা করব। আপনি ভালো করেই জানেন সুভাষ সরকার বাইরে বেরোতে পারছে না, আজকে আবার মানুষের রায় হবে, জনস্বার্থে মানুষের রাজ্যের টাকা। একদিকে শাসক দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, আর একদিকে অনুপম হাজরার বিভিন্ন পোস্ট এবং আক্রমণ থেকে বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব বলে বিরোধীরা সরব হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় বিজেপি এবং তৃণমূলকে সামনে রেখে যে কোন্দল চলছে, কংগ্রেস এবং বামেরা তারা কি আসন্ন লোকসভা নির্বাচনের আগে এনক্যাশ করতে পারবে এই বিষয়টাকে?